তো এই যে কেমিক্যালগুলো খেয়ে যাচ্ছেন, তার কি একটা ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে আপনার জন্য? তাহলে আমরা অনিয়মও করছি, রুগীও হয়েছে, এখন খাচ্ছি ফুল কেমিক্যাল, পিওর কেমিক্যাল। এতদিন খাইছি ভেজাল কেমিক্যাল, মানে খাবারের সাথে কিছু ভেজাল হিসাবে কেমিক্যাল খেয়েছি, সেটা খেয়ে রুগী হয়েছে। এখন পিওর কেমিক্যাল খেয়ে সে বলে ভালো হইয়া যাবে, জীবনেও না, হইতে কেউ পারে না এখন পর্যন্ত, কোনোদিন পারবেও না, বড় রোগী হবে। তো যারা ওষুধ খাচ্ছে তারা ভালো হয়েছে না, একজনও না, অর্ধেকও না। তো তাহলে আপনি কেন খাচ্ছেন? আমি তো যাই না, সবাই যা করে আমি তাই করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা সর্বপ্রথম আমাদের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন, ওনার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা এই পৃথিবীতে এসেছেন এবং এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, আমরা সবাই চলে যাব। এখন কিভাবে চলাফেরা করলে, খাওয়া দাওয়া করলে এই পৃথিবীতে এবং আপনি শান্তি পাবেন, আমরা যে আল্লাহর কাছে দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই শান্তির যে দোয়া, পৃথিবীতে শান্তি, এই শান্তির জন্য আমাদেরকে আল্লাহর যে বিধান সেটা মানতে হবে। বিধান মানা মানে নামাজ, রোজা, হজ, যাকাতের বাইরেও, ধরেন আমরা টয়লেটে গেলে দোয়া পড়ে যাই, টয়লেট থেকে বেরোলে দোয়া পড়ি, তার মানে যেখানে টয়লেটেরও একটা আদব আছে, সেখানে কি আমাদের কোনো খাওয়ার আদব নাই ইসলামে? আমাদের ইসলামের খাওয়ার আদব কি? আমরা কি যা খুশি তাই খেতে পারবো, নাকি আমাকে হালাল তৈয়ব খেতে হবে? তাহলে আমরা যে খাবার খাই সেটা কি তৈয়ব কিনা, তো এই বিষয়টা আমরা জানি না। এখন না জেনে আমরা কি করছি, এমন খাবার খাচ্ছি এবং যার পরবর্তীতে আমরা রোগী হচ্ছি। আমরা যে খাবারগুলো খাচ্ছি, এখন সেই খাবারগুলো যদি প্রকৃত না হয়, বিকৃত হয়, তাহলে এই খাবারগুলো আমাদের শরীরে প্রদাহ তৈরি করে। যদি ভেজাল হয়, সেটার ভিতর থেকে অনেক কেমিক্যাল শরীরে প্রবেশ করে। আর যদি আমরা অতিরিক্ত গ্রহণ করি, তাহলে সেটা জমে জমে আমাদের শরীরে নানাবিধ রোগ তৈরি করে। তাহলে খাবার কোন ধরনের খাবার খেতে হবে? প্রকৃত খাবার খেতে হবে। এবং কতটুকু খেতে হবে? এক ভাগ খেতে হবে। তো যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি জানেন যে ঠিক কতখানি খেলে আমরা ভালো থাকবো আর কতখানি খেলে আমরা রোগী হব। তো এই জন্যে সীমারেখা হচ্ছে যে আমরা অতিরিক্ত খাদ্য গ্রহণ করব না, আবার এত কমও খাবো না যে আমরা দুর্বল হয়ে পড়ি, কাজ করতে না পারি, এরকম হলে হবে না। আবার এত বেশিও খাবো না যেন আমরা সেটা খেয়ে মোটা গদা হয়ে যায় এবং লিভারে চর্বি জমে যায়, কোষে চর্বি জমে যায়, রক্তনালীতে চর্বি জমে যায়, ব্লক হয়ে যায়। তো এখন ঠিক সব কিছুর একটা সীমা আছে, পরিসীমা আছে। তা আমাদের সীমা আমরা লঙ্ঘন করেছি বলে আজকে ডায়াবেটিস হয়েছে। টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে সীমা লঙ্ঘন রোগ। টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে কোষে যদি অতিরিক্ত চর্বি জমে, তখন রক্ত থেকে চিনি কোষের ভিতর ঢুকতে পারে না, তো রক্তের চিনি রক্তেই থাকে, এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। রক্তের চিনি বাড়ে যায়। তাহলে কোষে যদি অতিরিক্ত চর্বি জমা না থাকতো, তাহলে আমাদের কোষ খালি থাকলে আমাদের চিনি রক্তেরটা কোষে সুন্দরভাবে প্রবেশ করত, সেটা শক্তি হিসেবে ব্যবহার হতো এবং আমরা সেই শক্তি দিয়ে চলতে পারতাম। গ্যাসের ওষুধ খেলে আরও ভয়ঙ্কর পরিণতি হবে, কারণ অ্যাসিডকে আল্লাহ দিয়েছেন একটা কারণে, এই অ্যাসিডটা বন্ধ করে রাখলেন, তাহলে বিপদে পড়বেন। তো এইভাবে আমরা একটা জিনিস ভালো করতে যে 10টা বিপদ ডেকে নিয়ে আসছি। তো আমরা এই যে নিজের যত্ন নিচ্ছি না, তো নিজেকে যত্ন নিতে হবে। আল্লাহ বলেছেন যে তোমরা শরীরের হক আদায় করো। তো যে শরীরের হক আদায় করবে না, তো সে রোগী হবে। শরীরের হক আদায় করতে হবে, অর্থাৎ শরীরকে সময় দিতে হবে। যেমন আপনি অনেক ব্যস্ত কিন্তু ঘুমাচ্ছেন না, তো না ঘুমানোর ফলে একটা বিপদে পড়বেন। অথবা আপনি এত ব্যস্ত যে ব্যায়াম করার সময় নেই, তাহলেও আপনি একসময় বিপদে পড়বেন। বা নিজের যত্ন নেওয়ার টাইম নেই, এটাও একসময় বিপদে পড়বেন। তা এখন মুশকিল হলো কি, যে মানব ইতিহাসে সব সময় মানুষ কখনো কখনো না খেয়ে থাকা, যেমন ধর্মীয়ভাবে, তারপরে এক সময় যখন শিকার করতো, অনেক সময় শিকার পেতো না, তখন ফাস্টিং করতে হতো। বা যারা এই কিছুদিন আগেও আমাদের যারা কৃষিকাজ করতো, মঙ্গা যখন হতো, খরা মঙ্গা, তখন ফসল হতো না, তখন মানুষ কিভাবে বাঁচত? বা কিছুদিন আগেও দুর্ভিক্ষ হয়েছিল যখন, তখন কিভাবে মানুষ বেঁচেছিল? তো মানুষ না খেয়েও বাঁচতে পারে,
শুধু পানি খেয়ে মানুষ প্রায় 20-22 দিন বা 1 মাস, বা যাদের বেশি চর্বি আছে আরও বেশি দিন বেঁচে থাকতে পারে শুধু পানি খেয়ে। মানে আপনি পিওর কেমিক্যাল খাচ্ছেন, 20 মিলিগ্রাম লোসেকটিল অথবা ওমিপ্রাজল বা ল্যান্সোপ্রাজল বা ইসোমোপ্রাজল, বা ব্যথার ওষুধ খাচ্ছেন 10 মিলিগ্রাম, বা ডায়াবেটিসের খাচ্ছেন মেটফরমিন 1000 বা 850 মিলিগ্রাম বা 500 মিলিগ্রাম, এবং খেয়েই যাচ্ছেন, বা ওসাটিল 10 বা 20 বা অ্যামলোডিপিন, বুঝতে পারছেন, বা ইকোস্প্রিন বা ক্লোপিডাগ্রল বা অ্যাসপ্রিন খেয়েই যাচ্ছেন। তো এই যে কেমিক্যালগুলো খেয়ে যাচ্ছেন, তার কি একটা ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে আপনার জন্য? তাহলে সেটার জন্য অপেক্ষা করুন। পরিণতি যারা রেগুলার খাচ্ছে পরিণতি থেকে বাঁচতে পারবে না। তাহলে আমরা অনিয়মও করছি, রুগীও হয়েছে, এখন খাচ্ছি ফুল কেমিক্যাল, পিওর কেমিক্যাল। এতদিন খাইছি ভেজাল কেমিক্যাল, মানে খাবারের সাথে কিছু ভেজাল হিসাবে কেমিক্যাল খাইছি, সেটা খেয়ে রুগী হয়েছে। এখন পিওর কেমিক্যাল খেয়ে সে বলে ভালো হইয়া যাবে, জীবনেও না, হইতে কেউ পারে না এখন পর্যন্ত, কোনোদিন পারবেও না, বড় রোগী হবে। তারপরে এমন আসবে যে লড়তে পারে না, চড়তে পারে না, বসতে পারে না, হাঁটতে পারে না, এরকম অবস্থা হয়ে যাবে। যারাই ওষুধ খায় তাদের এই পরিণতি হবে যতদিন যাবে। মানে বিশেষ করে কোন ওষুধ নিয়ে কথা বলছি, যেগুলো চলবে ওষুধ বছরকে বছর, কোনোদিন শেষ হবে না, টু বি কন্টিনিউ, চলিবে। তাহলে যেই রোগের মূল কারণ হচ্ছে অনিয়ম জীবনযাত্রা, অতিরিক্ত খাদ্য গ্রহণ, প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড, খুশি মনে আনন্দ উৎসবের সঙ্গে মাতোয়ারা হয়ে খাওয়া, ফুর্তি করে খাওয়া, এবং সেটা জমিয়ে রাখা, সেটাকে ব্যবহার না করা, বার্ন না করা, বা কায়িক শ্রম বা ব্যায়াম না থাকা, সঙ্গে স্ট্রেস এবং রাত জাগা, হ্যাঁ, এটা সম্মিলিত যে একটা রেজাল্ট, ফসল, সেটা বলে ওষুধ দিয়ে ভালো হয়ে যাবে, এরকম নাকি ওষুধ আছে পৃথিবীতে? তো ভালো কথা, তো যারা ওষুধ খাচ্ছে তারা ভালো হয়েছে না? একজনও না, অর্ধেকও না। তো তাহলে আপনি কেন খাচ্ছেন? আমি তো যাই না, সবাই যা করে আমি তাই করি। একজনও ভালো হয় নাই, একজন, নো রেজাল্ট, একজনও ভালো হয় না, তাও সে খাচ্ছে, কারণ সবাই যা খায় তাই খায়, সবাই যা করে তাই করে। এই যে নিজের এই পরিণতির জন্য কে দায়ী? তাহলে এখন আপনাকে ডাক্তার কিভাবে চিকিৎসা করবে? ডাক্তার এসে আপনার ব্যায়াম করে দিবে, আপনার খাওয়া খেয়ে দিবে, আপনার রোজা সে রেখে দিবে, আপনার রোদ ও বেটা পোহায় দেবে, আপনার ঘুম ঘুমায় দেবে, আপনার নিয়ম সে মেনে দেবে? সে কি দেবে? ওষুধ। ওষুধ খেয়ে কি হবে? আরো বড় রোগী হবে। যারা ওষুধ খাচ্ছে তারা কি হচ্ছে? বড় রোগী হচ্ছে। যত দিন যাচ্ছে ওষুধ বাড়ে না কমে? তাহলে রোগ বাড়ে, তাহলে ওষুধ তো রোগ বাড়াবে, এটাই স্বাভাবিক। এটা যত বুঝতে দেরি হবে আপনি ততই গর্তে পড়বেন, তারপরে এমনভাবে পড়বেন যে আর উঠে আসতে পারবেন না। আমার কাছে অনেক রোগী আসে, এগুলো মানার মতো অবস্থায় নেই, হাঁটতে পারে না, চলতে পারে না, বসতে পারে না, মানে কোনো অবস্থা নেই, ঘুমাইতে পারে না, শেষ। এখন আর মানতে পারে না, মানার মতো অবস্থা নেই। তো তখন বুঝে লাভ কি? যাদের চোখ অন্ধ হয়ে গেছে, যাদের আঙ্গুল কাটা হয়ে গেছে, যাদের বুক ফাড়া হয়ে গেছে, যাদের রিং পরানো হয়ে গেছে, তাদের তো গেছে, সেটা কি আর আসবে? তাই জন্য যাদের আছে তারা দেখেন আপনাদের যেগুলো আছে সেগুলো নিয়ে কবরে যাইতে পারেন কিনা। চোখ নষ্ট করেও কবরে যাবেন বা চোখ নিয়েও যাবেন, এখন আপনার চয়েস। লিভার পচাও যাইতে পারেন, লিভার সাথে নিয়েও যাইতে পারেন ভালোটা, এটা আপনার চয়েস। কিডনি দোনোটা নষ্ট করে যাইতে পারেন বা সাথে ভালোটাও নিয়ে যাইতে পারেন। মৃত্যু সবার হবে, কিন্তু আপনি কি অবস্থায় দাঁড়াবেন সেটা হচ্ছে কথা। তো যারা নিজেরা আজকে অনিয়ম করছে, কেন করছে? কারণ সে মজা পাচ্ছে, কিন্তু যখন রোগ হবে মজা আস্তে আস্তে চলে যাবে। ইনসুলিন মারতে 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 এমন রোগী আমার কাছে আছে, ইনসুলিন মারার আর জায়গা নেই, একেবারে ট্যামা হয়ে গেছে। ট্যামা বোঝেন? দলা দলা হয়ে গেছে, এখন আর ইনসুলিন ফুটতে পারতেছে না। এখন মানে আর ইনসুলিন এখন তৈরিও হয় না, প্যানক্রিয়াস নষ্ট হয়ে গেছে। এখন তাকে আমার কাছে এনেও লাভ নেই, আমিও তাকে ইনসুলিনই দিব, কিন্তু ইনসুলিন সে দিতে পারবে না। কি করবে এখন? এখন কি করবে?
তারপর এমন অবস্থা আসবে যে ইনসুলিন দিয়েও 22-25 থাকবে ডায়াবেটিস, যত ইনসুলিন দেন, যত ডোজে বাড়ায়, মানে আর কোনো কাজই করতেছে না। তখন কি করবেন? যখন আর ওষুধে কাজ করবেন তখন কি করবেন? ধরেন প্রেশারের ওষুধ এখন 1টা থেকে 2টা থেকে 3টা, আপনি দেখেন যাদের 30-40 বছর প্রেশার, কারো কারো 5টা ওষুধ। তারপরে কি করবে? যখন কোনো ওষুধ দিয়ে কাজ হবে না তখন কি করবে? এটা একটু ভাবতে হবে না আপনাদের? তো এইভাবে ভেবে দেখুন। তো ডায়াবেটিসের মূল কারণ আসলে যে রক্তের চিনি বাড়লে তাকে ডায়াবেটিস বলে, তো এটার মূল কারণ হচ্ছে অনেক রকম হতে পারে, যেমন টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 হলে ইনসুলিন তৈরি হতে পারে না, তো ইনসুলিনের কাজ রক্তের চিনি কোষে ঢুকানো, এখন ইনসুলিন নাই, চিনি বেড়ে যাবে স্বাভাবিক, তো এটা হলো টাইপ 1। তো টাইপ 1 রোগীরা শুকনা হয়, রোগা হয়, পাতলা হয় এবং তারা ওজন বাড়াতে পারে না, ওজন কমে যাবে। আর টাইপ 2 রোগীরা সাধারণত ওজন কমাইতে পারে না, বেড়ে যায়। তো এই জন্যে টাইপ 2 মানে একটু দেখতে শুনতে সুন্দর, এলিট শ্রেণীর চেহারা, তারপর নাদুস নুদুস, গবদা গবদা, রসালো, হ্যাঁ, মোটা সোটা, এরকম আর কি, মানে বেশি খাইতে পারে যারা টাইপ 2। আর টাইপ 1 হলো অভাবী, ইনসুলিনের অভাব, সে শুকায় গেছে, ওজন বাড়ে না, কঙ্কালের মতো চেহারা, এরকম চেহারা দেখলে মোটামুটি আইডিয়া করা যায়। আর সিপেপটাইড টেস্ট করে দেখা যায় যে যার ইনসুলিন তৈরি হয় না সে হলো টাইপ 1, আর যার তৈরি হয় টাইপ 2। আর ব্যবহার হতে পারে না মানে হোমা আয়ার বেশি, তার হলো টাইপ 2। তাহলে ইনসুলিন কি? ইনসুলিনের সাথে ডায়াবেটিসের একটা সম্পর্ক আছে, সেটা হলো ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয়, ইনসুলিন ব্যবহার হতে না পারলে ডায়াবেটিস হয়। তাহলে ইনসুলিন আমরা অনেক সময় রোগীদেরকে দেই, উচিত হচ্ছে যাদের অভাব তাদের দেওয়া, যদিও এক্ষেত্রে নিয়ম মানা হয় না, সবাইকে ইনসুলিন পরীক্ষা না করে ইনসুলিন দিয়ে দেওয়া হয়, ইনসুলিন তৈরি হয় কিনা না দেখেই দিয়ে দেওয়া হয়, সুগার নিয়ন্ত্রণে না আসলে ইনসুলিন দিয়ে দেওয়া হয়, এটা দেখা হয় না যে তার আসলে অভাব আছে কিনা, তাহলে এটা করা হয়। তো আমাদের এই জন্য নিজেদের ইনসুলিন চিনতে হবে, জানতে হবে। তো ইনসুলিনের স্বাভাবিক মাত্রা হলো 4-5, খালি পেটে 4-5 থাকবে। তো আপনাদের ইনসুলিন লেভেল জানেন আপনারা কত? তাহলে জানতে হবে। আর সুগার লেভেল স্বাভাবিক মাত্রা হলো 5-6 খালি পেটে, যদি বেশি থাকে তাহলে সুগার কমাইতে হবে, ইনসুলিন বেশি থাকলে ইনসুলিন কমাতে হবে। তো আমরা অনেকেই সুগার জানি যে আমার চিনি বেশি, দুঃখজনক হলো যারা জানি যে আমার চিনি বেশি তারা আবার 6 বেলা চিনিও খায়, মানে ভাত মানে চিনি, রুটি মানে চিনি, ফল মানে চিনি, দুধ মানে চিনি, এই যে চিনি যে কোন কোন খাবারে আসে, তারা ভাবে কি আমি তো শুধু চিনি খাই না। অনেকে আমাকে বলে আমি কোনো চিনি খাই না। কি খান? ভাত খাই, রুটি খাই, ফল খাই, দুধ খাই। তো এগুলো যে চিনি সেটা জানে না। তার মানে চিনি বেশি রুগী 6 বেলা চিনি খায়, কিন্তু সে জানে না। যেমন সুগার কমানোর দরকার আছে, সুগার বেশি থাকলে, তেমনি ইনসুলিন বেশি থাকলে ইনসুলিন কমানোর দরকার আছে। তার মানে ইনসুলিন জানার দরকার আছে, ইনসুলিন মাপার দরকার আছে, নর্মাল কত থাকলে ভালো সেটা জানার দরকার আছে, আপনার কত সেটা জানার দরকার আছে, আপনার বেশি থাকলে কিভাবে আপনি সেটা কমাবেন সেটাও জানার দরকার আছে, আর কম থাকলে আপনাকে ইনসুলিন মেরে দিতে হবে। এই হলো কথা, নাকি? বোঝা গেল? তাহলে টেনশনও ইনসুলিন বাড়ে, টেনশনও ইনসুলিন বাড়ে। আর ইনসুলিন চাবি দিয়ে কোষের দরজা খুলে রক্তের চিনিকে কোষের মধ্যে ঢুকায়। তাহলে ইনসুলিন কেন লাগে? ওই যে চিনি ঢুকাতে লাগে। তাহলে ইনসুলিন যদি কারো কম থাকে তাহলে রক্তের চিনি কোষে ঢুকে না, এদের হলো টাইপ 1 ডায়াবেটিস, অভাব। আমরা যদি ওজন কমাতে চাই বা কোষ খালি করতে চাই বা ফ্যাটি লিভার ভালো করতে চাই বা প্রেশার ভালো করতে চাই বা হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চাই বা ক্যান্সারের ঝুঁকি থেকে বাঁচতে চাই ইত্যাদি, যত 60-70টা পিসিওডি মেয়েদের, পিসিওএস, পিসিওডি, বাচ্চা হয় না, মাসিক হয় না, বুকে লোম গজায়, দাড়ি হয়, মোষ হয়, ব্রণ হয়, ঘাড় কালো হয়, বগল কালো হয়, আসিল হয়, মাথায় টাক পড়ে, হ্যাঁ, মাসিক বন্ধ, বাচ্চা হয় না, ওভারিতে সিস্ট ইত্যাদি, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন, হ্যাঁ, তারপর ফ্যাটি লিভার, তারপর হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, তারপর উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস তো আছে, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস ইত্যাদি 60-70 রকমের রোগ। এবং ডায়াবেটিসের কারণে আবার ডায়াবেটিক রেটিনোপ্যাথি, চোখের সমস্যা, নেফ্রোপ্যাথি, কিডনির সমস্যা, নিউরোপ্যাথি, নার্ভের সমস্যা, তারপর ডায়াবেটিক ফুট, পা কাটা, তারপর জয়েন্ট টয়েন্ট এগুলো ইনফ্লামেশন বা প্রদাহ হওয়া বা ফ্রোজেন শোল্ডার হওয়া, ক্যাপসুলাইটিস হওয়া বা আর্থ্রাইটিস হওয়া, এরকম ডায়াবেটিসের কারণে লিভার, কিডনি, হ্যাঁ, সব, হার্ট, ব্রেন, সব। তাহলে এরকম প্রতিটা অর্গান নষ্ট করছে। তাহলে একটা রোগী যদি এতগুলোকে নষ্ট করতে পারে তাহলে এরকম আরও অনেক রোগ আছে। তো এগুলোর মূল কারণ হলো এই যে এটা কোষে ওভারলোড। তা এখন আপনি ওষুধ খেয়ে এটা ভালো হবে না। এখন যদি আপনি নিয়ম মানেন তাহলে রোগই হবে না, তাহলে আপনার ওষুধ খাওয়া লাগবে না, ডাক্তার দেখানোও লাগবে না, অপারেশন করাও লাগবে না।
আর যদি নিয়ম না মানেন তাহলে আপনি যতই ওষুধ খান ভালো হবে না, সারা জীবন রুগী থাকবেন, ডাক্তার দেখাবেন, ওষুধ খাবেন, পরীক্ষা করাবেন, অপারেশন হবে। তাহলে এখন বলেন ডাক্তারদের জন্য কোন পরামর্শ দেওয়াটা ভালো আর আপনাদের জন্য কোনটা মানা ভালো? আমরা সবাই এখানে যারা এসেছি কার কি প্রবলেম, তারা তো আমরা লাইফস্টাইল মানবই, কিন্তু যার কোনো প্রবলেম নাই, যেমন আমার আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই, আমি এক্স্যাক্টলি সব কিছুই মানার চেষ্টা করি। আমি কফি আনামাও করি, আমি ধরেন আপনার এই যে একটু আগে বরফ থেরাপি করে আসলাম, জ্যাকুজি করে আসলাম, তারপর আমি মার্শাল আর্ট প্র্যাকটিস করি, টেনিস খেলি, তারপর ব্যাডমিন্টন খেলি, তারপর জিমও করি। একসঙ্গে সব করি না, এক একদিন এক এক ধরনের করি। তারপর হচ্ছে আপনারা, আমি কিন্তু সুস্থ। তারপর আমি মাঝে মাঝে ভাত খাই, কিন্তু কখনো খাইও না, এটা আমি নির্ভর করে। এবং আমার ওজনটা আমি 65 to 70-র ভিতর রাখার চেষ্টা করি। এখন আমার ওজন আছে 70। তো এই ওজনটা আমার কমে হয়তো কখনো 68-তে থাকে, কখনো 67-তে থাকে। আমি দেখেছি আমার ওজন যদি 70-এর বেশি হয় তাহলে আমার কাছে ডিসকমফোর্ট লাগে, 65-র নিচে হলে আমার কাছে দুর্বল লাগে। তা আপনারাও এরকম, আপনার একটা সুইট স্পট নিজে নিজে বাইর করতে হবে, যেই ওজনে আপনাকে আপনার শক্তি থাকে ঠিকমতো, এনার্জি থাকে ঠিকমতো, আপনার ঘুম ভালো থাকে এবং দেখতেও খারাপ লাগে না, ওরকম একেবারে ওই ধরনের। তো এই জন্যে আমি শ্বাসের ব্যায়াম করি, আজকেও করেছি। হ্যাঁ, মসজিদে যে আমি নামাজ পড়ার চেষ্টা করি, কখনো কখনো হয়তো বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম, সেটা আলাদা। তা আপনারাও চেষ্টা করেন পুরুষরা মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে, তারপর তাহাজ্জুদও পড়ি মাঝে মাঝে, আপনারাও চেষ্টা করেন পড়তে। তা এইভাবে আপনি একটা সুন্দর ডিসিপ্লিন যদি মানেন, রোজা রাখেন, আপনি রেগুলার ব্যায়াম করেন, রোদ্রে যান, ঘাসে হাঁটেন, আমি রোদ লাগাই, হ্যাঁ, তারপর আমি কিন্তু রুগী না। তা এখন ওই যে এক একজন যে সমস্যা নিয়ে আসছে যে আমি এই রুগী সেই রুগী, তা আমার কথা হলো যে কিডনি রুগী, জটিল রুগী, অন্যান্য রুগী, তাদেরকে আমরা রাখতে পারবো না, তার কারণ হলো ওদের ওই দায়ভার নিতে পারবো না বলে। কয়দিন পর পর হাসপাতালে ভর্তি হবে, কয়দিন পর আইসিইউতে যাবে, কয়দিন পর ট্রান্সপ্লান্টে যাবে, ডায়ালাইসিস যাবে, তো ওই ঝামেলা হয়ে যাবে, কনফ্লিক্ট হয়ে যাবে। ওরা 6 বেলা খাইতে দেয়, আমরা খাইতে দিই না 6 বেলা, বুঝলেন না? তো পরে ঝামেলা এই জন্যে। কিন্তু আপনি নিজে নিজে বুঝে তো অনেক কিছুই মানতে পারবেন, বুঝলেন না? এই জন্যে নলেজ অর্জন করুন এবং দেখুন যে কোনটা আপনার জন্য সুবিধা। তো এই জন্য আমরা শেখানোর চেষ্টা করতেছি, এই যে এতক্ষণ কষ্ট করলাম এটা হলো আপনাদের শেখানোর জন্যে। যেমন ওই বোন জিজ্ঞেস করলো উনি ভাত খাবে কিনা, আমার কথা হলো আপনি ভাত খাবেন কিনা আমারে জিজ্ঞেস করবেন কেন? আপনি রিপোর্ট দেখে নিজেই সিদ্ধান্ত নেবেন। যদিও আমাদের তো ডাক্তার আছে আপনাকে বুঝাবে, পুষ্টিবিদ আছে আপনাকে বুঝাবে, তাদের তো আর আপনি টাকা দেওয়া লাগতেছে না। তারপরে আপনি নিজের জ্ঞানে বুঝলে সেটা আরও ভালো, বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে, শুধু ভিডিও দেখলে হবে না, বুঝতে পারবেন? অনেকে অনেক দিন ধরে ভিডিও দেখছে কিন্তু সয়াবিন তেল খায়, অনেক দিন ধরে ভিডিও দেখে সেই রুটি খায়, সেই ভাত খায়, এখনও বুঝতে পারতেছে না, তার জীবনে বুঝবে না। আর ডাক্তারের চিকিৎসা করে, মাগনা চিকিৎসা করায়, কিন্তু করায় ডাক্তারের চিকিৎসা যে সে ভালো হবে না, এটা সে যতদিন বুঝবে না ততদিন ওই গর্ত থেকে বেরোতে পারবে না। বুঝতে পারছেন যে এইগুলো চিকিৎসা ডাক্তারের চিকিৎসা না, এটা হলো আপনার চিকিৎসা, আমারও না। ডাক্তার মানে আমার জাহাঙ্গীর কবিরেরও না, এটা ডাক্তার মানে আমার এখানে যে ডাক্তার আছে ওদেরও না, কোনো ডাক্তারের না, এটা আপনার চিকিৎসা, আপনি করবেন। আপনার ব্যায়াম, আপনার ঘুম আপনি করবেন, আপনি কি খাবেন না খাবেন আপনি সিদ্ধান্ত নেবেন। রিপোর্ট দেখে আপনি বলতে পারবেন যে আমার এটা খাওয়া উচিত কি উচিত না। ভিটামিন ডি দেখে আপনি বলবেন আপনার রোদে যাওয়া দরকার কি দরকার না, আপনার কিভাবে রোদ লাগানো দরকার আপনি বলবেন যে আপনার ভিটামিন ডি কত হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা হোমায়ার কত থাকতে হবে বলেন? 1, টিজিএইচডি রেশিও 2, সিআরপি 3, ইনসুলিন 4, 5, সুগার 5, 6, ভিটামিন ডি 90। এখন দেখেন আপনার রিপোর্ট কি, কার কেমন, এবং কে কিভাবে কোন রিপোর্ট কেমনে ভালো করবেন। ইনশাল্লাহ আপনারা পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।